আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সমাজবিজ্ঞান বইয়ের 15 বিষয় থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে পার্ট 2, ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন। ঢাকার বাইরে অনেক তথ্য নিদর্শন আছে, সেগুলো আমরা কি এখন জানবো। চলো আলোচনা করি। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। সুতরাং প্রশ্ন খেয়াল করো, প্রশ্ন আসবে যে সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। চমৎকার প্রশ্ন। পরবর্তীকালে মুঘল যুগে এর গুরুত্ব কমে যায়, কিন্তু তখনও মসলিন শাড়ি উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর বিখ্যাত খ্যাতি ছিল। খেয়াল করো যে মসলিন শাড়ি উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে খ্যাতি ছিল কোন জায়গা? সোনারগাঁও। 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ের পানাম এক এলাকাটি বেছে নেন। ঠিক আছে, কোন শতকে? 19 শতকে। এই 19 শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ের পানাম একটি গ্রামের নাম এলাকাটি বেছে নেন। ঠিক আছে, পানাম কি? এটি গ্রামের নাম। এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। পানাম নগর এখনো এরকম 52টি ইমারত টিকে আছে। এই পানাম নগরতে কি এখনো পুরাতন আমলের 52টি ইমারত, বিশাল ভবন টিকে আছে। এই যেগুলো দেখো পানাম নগর, এই যে এগুলো পুরাতন আমলের সৃষ্টি বিশাল ভবন, যেটা বলছি ইমারত। চওড়া পথের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি। ঠিক আছে, উত্তর পাশে আছে কতটি? 31টি। দক্ষিণ পাশে আছে 21টি ইমারত, মোট 52টি ইমারত আছে। এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত, এখন অনেকগুলো ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটা বলছে। এলাকার নিরাপত্তার জন্য পানামের আদিবাসীরা ইমারতগুলোর চারপাশ ঘিরে পরিখা খনন করেছিল। পরিখা কি মানে খাল খনন করেছিল, যাতে এগুলোর কেউ ক্ষতি করতে না পারে, যারা বসবাস করে তারপরে এই ভবনগুলো নিরাপদ থাকে জন্য কি পরিখা খনন করেছিল এই ইমারতগুলোর পাশে। কারা? পানামের অধিবাসীরা। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। খেয়াল করো, ভালোভাবে বুঝে পড়তে হবে, এগুলোতে প্রশ্ন আসবে। তবে এদের নির্মাণ এলাকায় মোগল স্থাপত্যেরও প্রভাব আছে। অনেক অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে। এই ইমারতগুলো যখন নির্মাণ করছে সেখানে স্থাপত্যের মুঘল আমলের কথা বলা আছে, তারপরে অনেক অট্টালিকা সাজানো হয়েছিল কি রঙিন মোজাইক পাথর দিয়ে, সে কথাটা বলা আছে। পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। একটা বাড়ি এখনো উল্লেখযোগ্য আছে, কি? একটা হলো সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি, হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। ঠিক আছে, সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। দেখো, এই চমৎকার প্রশ্ন আছে যে লোকশিল্প জাদুঘর কোথায় স্থাপন করা হয়েছে? এই বাড়ির নির্মাণকাল 1901 সালে। তাহলে সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়ি নির্মাণ করা হয়েছিল কত সালে? 1901 সালে। এখন তাহলে বোঝা যায় যে লোকশিল্প জাদুঘর কত সালে?
প্রতিষ্ঠিত হয়েছিল 1901 সালে বা তৈরি করা হয়েছিল 1901 সালে, খেয়াল রাখবা। এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে, মানে বড় বড় বিল্ডিং ঘর নিয়ে। একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটি একে অপরের সাথে সংযুক্ত বা যুক্ত হয়েছে। দোতলায় বাড়িতে রয়েছে 70টি কক্ষ। রঙিন মোজাইকে নানা কারুকাজে শোভিত হয়েছে এই সর্দার বাড়ি। ঠিক আছে, খেয়াল করে পড়তে হবে, হেডিং পালে আস্তে আস্তে বুঝতে পারবা। 70টা কক্ষ রয়েছে আর ভবন রয়েছে দুইটা দুইটা ভবন, মানে অনেক আনন্দ, মানে উন্নত মানের মোজাইক পাথর দিয়ে করা, তো এই জন্য এগুলো বলছে কি প্রসাদ। সোনারগাঁয়ের বাইরেও বাংলাদেশে নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে, যার মধ্যে ময়মনসিংহের শশী লজ একটি। আরও সাইডে অনেক ভবন রয়েছে, যার মধ্যে ময়মনসিংহের শশী লজ একটি। মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিলেন। মানিকগঞ্জের কাটুরিয়ায় বালিটিয়ার জমিদার বাড়িও এরকম আরেকটি চমৎকার স্থাপত্যকর্মের নিদর্শন। রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। প্রশ্ন আসতে পারে যে তাজহাট জমিদার বাড়ি কোথায়? রংপুরে অবস্থিত। ঠিক আছে, খেয়াল রাখবা। এবারে নাটোরের দিঘাপতিয়ায় জমিদারের প্রসাদও তার চমৎকার স্থাপত্যকর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এটি এখন উত্তরা ঘনভবন নামে পরিচিত। এখানে প্রশ্ন আছে, এই যে এটি এখন উত্তরা ঘনভবন নামে পরিচিত। তাহলে উত্তরা ঘনভবন নামে পরিচিত কোনটি? নাটোরের দিঘাপতিয়ার জমিদার যে বাড়ি ছিল সেই বাড়ি এখন উত্তরা ঘনভবন নামে পরিচিত। কালকার ভালোভাবে রিডিং পড়বা, কিন্তু এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। তাজহাট ও নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। ফেনী জেলার ছাগলনাইয়ার শমসের গাজী সুড়ঙ্গ দেশের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কি বলছে? ফেনী জেলার ছাগলনাইয়ার শমসের গাজী সুড়ঙ্গ দেশের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সুড়ঙ্গ মানে কি? মাটির নিচে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা পথ, এটাকে বলে সুড়ঙ্গ। ঠিক আছে, কাজ বলা আছে কি ঢাকার বাইরের কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করো। যেখানে আমরা তো পড়লাম এগুলা, মানিকগঞ্জে পড়লাম, তারপরে মুক্তছড়ায় পড়লাম, রংপুরে পড়লাম, নাটোরে পড়লাম, এগুলোই তো কি ঢাকার বাইরের কয়েকটি স্থাপত্য কীর্তি নাম লিখতে বলছে। আশা করি তুমি লিখতে পারবা। যদি আমরা পর্যায়ক্রমে সমস্ত কাজের সমাধান নিয়ে আসবো। পার্ট 3, জাদুঘরের সংরক্ষিত প্রত্ন সম্পদ। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এসব প্রত্ন সম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। আমাদের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকায়। ঠিক আছে, আর বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকায়। এছাড়া নানা প্রত্নস্থলের জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশের প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে। বাংলা নবাব, জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্ন সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য আছে দিনাজপুরের হাজারের ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। এর মধ্যে উল্লেখযোগ্য আছে কি দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্পদ্রব্য। বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতে নানা কারুকাজ করা দ্রব্য ও ঢাল তলোয়ার। এই যে বাংলাদেশের জাতীয় জাদুঘর, এটা দেখো, এটা বাংলাদেশের জাতীয় জাদুঘরের চিত্র। এখানে বিভিন্ন পুরাতন প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দিঘাপতিয়ার জমিদারের
বাংলাদেশিদের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ডাল তলোয়ার ও সিংহাসন, এবং ঢাকার নবাবদের ব্যবহার করা কারুকার্য কারুকার্য খচিত পোশাক ও জিনিসপত্র। ঠিক আছে, মানে আগে যারা জমিদার ছিল তারা যেখানে বাস করতো সব জায়গা থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে পোশাক ছিল, তলোয়ার ছিল, সিংহাসন ছিল, কারুকার্য যে চিত্র ছিল, সবগুলো কি আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা আছে। ঠিক আছে, তোমরা ভ্রমণ করতে গেলে জাতীয় জাদুঘরে অবশ্যই এগুলো দেখে নিবা, এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। তাহলে আজকে আলোচনা তৈরি ছিল, তোমরা সুন্দর করে আজকে ক্লাসটা দেখো। এর সাথে তোমাদের সকল ভাষায় দেওয়া ক্লাস আমাদের এই ম্যাথমেটিক্যাল জন্য চ্যানেলে পেয়ে যাবো, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই থাকো, আল্লাহ হাফেজ।